আমি তো চাই না জিম্মি হয়ে থাকতে পলিটিশিয়ানের হাতে, আমি অবরোধ হয়ে থাকতে চাই না। আমি ঘরে গাড়ি বের করতে, আমার গাড়িটা খুব কষ্টার্জিত, কিন্তু আমি একটা গাড়ি অনেক কষ্ট করে গাড়ি কিনি, একটা এই ধ্যান দরবার করে লোন নিয়ে সেটা তার দিতে দিতে ঘাম ছুটে যায় জিনিসটা। বা পেনশনের পর আমি একটা গাড়ি কিনলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, জিনিসটা ওটা রাস্তায় বেরলাম, ভেঙে দিল। আরে এটা বাবার বাড়ি আবদারটা, জিনিসটা ভেঙে দিল কেন? গাড়িটা বের করেছো, রাস্তা অবরোধ আছে, তুমি অবরোধ দেবে কেন? জিনিসটা দেশকে তুমি জিম্মি করার কে তোমাকে অধিকার দিয়েছে? তুমি পলিটিক্যাল লিডার হতে পারো, আবার তোমরা পলিটিক্যাল পার্টি হতে পারো, বাট তুমি একটা পলিটিক্যাল কয়েকটা লোক মিলে নিয়ে তুমি দেশকে জিম্মি করার অধিকার তোমাকে সংবিধানে দিয়েছে? দেয় তো নাই। তো সংবিধান যদি না দিয়ে থাকে তো সংবিধানকে তো লঙ্ঘন করবে কেন? জিনিসটা তোমার আমাকে কেন দেশকে জিম্মি করে? তো কে দিয়েছে তোমাকে অধিকার? বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়পাস আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মামুন আহমেদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তিত পরিস্থিতি, বিশেষ করে 28 এপ্রিলের হয়ে যাওয়া 3টে সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। সত্যি কথা, রাজনৈতিক গতি প্রকৃতি বলতে আসলে শুধুমাত্র যে রাজনৈতিক দলের মধ্যে গতি প্রকৃতি সেটা না। দল হচ্ছে দল, দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, মানুষের সেবা বৃদ্ধি, আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম, এগুলো একটার পর একটা রাজনীতির সাথে সরাসরি সম্পর্কিত। আমরা একটা বারবার খেয়াল করেছি, যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়তেই থাকে। আজকে যদি আপনি প্রথম আলো পত্রিকাটি পড়েন, দেখবেন প্রথম হেডলাইনটাই হয়েছে, প্রথম আলো যদিও সরকারের পক্ষে খুব বেশি লেখে না, শেষ হচ্ছে 41 বছরের অপেক্ষা। 41টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে স্থল সীমান্ত চুক্তি। 162টি ছিটমহল, বাংলাদেশ কিন্তু 111টি ফিরে পেয়েছে এবং 2/3 মোট জমিরও ফিরে পেয়েছে। 17,051টি পাচ্ছে ভারত, মাত্র 51টি পাচ্ছে। 17,000 একর আমরা পাচ্ছি, তারা পাচ্ছে 7,000 একর। আমি শুধুমাত্র একটা কথাই বলি, আমরা যে দলটি এবং যে মহান ব্যক্তি জাতির জন্য বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করলেন, সেই স্বাধীনতার মর্যাদাটা আমরা বুঝি কিনা সেটা আজকে আমার খুব একটা পত্রিকায় প্রথম আলোর ভিতরের পেজে একটা খবর ছাপা হয়েছে, পড়াশোনার চোখ দিয়ে পানি চলে এসছে যে আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনতার মর্যাদাটা বুঝি না। আর তারা যারা এই 41টি বছর বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করলো স্বাধীন হওয়ার জন্য, তারা আজকে সারা বাংলাদেশে সেই এলাকাগুলোতে বিজয় উৎসব করছে। আপনারা দেখেন ছিটমহলগুলোতে বিজয় উৎসবে আমি গেছি, আঙ্গুরপোতা দহগ্রামে আমি গেছি, আমাকে বলেছে, আমি অন্য প্রধানমন্ত্রীর সাথে গেছি, স্বাস্থ্য ক্যাম্প করতে গেছি সারা দেশে, যখন আমি স্বাস্থ্য ক্যাম্প করেছিলাম, সন্ধ্যার পর তাদের কোথাও যাওয়ার জায়গা নাই, গেট বন্ধ হয়ে যায়, তারা বাংলাদেশে থাকে না। তারা ভোটার অধিকার, ওইখানে লোকজন ভোটার অধিকার পেল। অন্যান্য যে সিট মহলগুলো ছিল, যেগুলো কুচবিহার বা বিভিন্ন জায়গায়, সেখানে যেমন ভারতীয় ভোটার অধিকারও তারা পেত না, বাংলাদেশের ভোটার অধিকার পেত না। এই যে দেখেন, আমরা লেখা আছে এখানে, এলা আমরা স্বাধীন। আমি একজন এই 70 বছর বয়স্ক লোক বলছে, বাপ দাদার আমল থেকে শুনছি সিট মহলগুলো বাংলাদেশ ওইবে হয় নাই। আজকে বিল পাশের সংবাদ প্রায় খুশিতে বুকটা ভরি গেল, এলা আমরা বাংলাদেশি স্বাধীন। কিংবা মাথাতলি কথা কইবার পাই নাই, এই কথাগুলি কখন হয় আমরা দেখি যখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকে। এটা হয়েছিল যখন বঙ্গবন্ধু দায়িত্বে ছিলেন, সেই 74 সালে মুজিবিন্দিরের সময়। এটা হয়েছিল, চুক্তি হয়েছিল কার্যত, এখন সেটি বাস্তবায়িত হচ্ছে না। আমি এই কথাতে আসছি, সেই চুক্তিটি শুরু হয়েছিল সেই সময়। তার পরবর্তী সময় আর এক ধাপ অগ্রসর হলো যখন জননেত্রী শেখ হাসিনা 97 সালে ক্ষমতায় ছিলেন। তার পরবর্তীতে 2010 এবং শেষ মুহূর্তে 2015-তে। কিন্তু যখন স্বাধীনতা পক্ষের শক্তি ক্ষমতায় থাকে না, তখন কিন্তু তারা এই কথাগুলো বাংলাদেশের যে জনগণের যে দাবি দেওয়া আন্তর্জাতিক পরিমণ্ডল, তারা কখনোই উঠিয়ে দেখে না। আপনি দেখাতে পারবেন না, আপনাকে আমি কথা বলছি, যখন আওয়ামী লীগের বাইরের কোন সরকার ক্ষমতায় ছিল, তখন ছুট মহল নিয়ে কোনো চুক্তি হয়েছে, কোনো কথা হয়েছে, আপনি আমাকে বলতে পারবেন না। মুখের কথা হতেই পারে, কিন্তু চুক্তি হয়েছে, কোনো ধরনের বড় প্রোগ্রেস হয়নি। আপনি দেখেন, কিছুদিন আগে ইন্ডিয়া এবং মিয়ানমারের কাছ থেকে আমরা কিন্তু কূটনৈতিকভাবে সমুদ্র বিজয় করলাম। আমাদের কিন্তু একটার পর একটা বড় বড় অর্জন হচ্ছে এই জননেত্রী শেখ হাসিনা যখন সরকার প্রধান থাকেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী থাকেন। আজকে আর একটা খুশির দিন আমাদের জন্য,
সেটা হচ্ছে এক সময় যে দেশ আমাদের স্বাধীন করত, যারা আমাদের কৃতদাস বানিয়ে রেখেছিল, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদে 600 জন 650 এমপির মধ্যে 11 জন কিন্তু বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আপনি আরেকটা ব্যাপার খেয়াল দেন, রুশনারা আলী, যিনি 2010 সনে কিন্তু প্রথম কোন বাংলাদেশি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে ইংল্যান্ডে, সেটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল। বাংলাদেশের ক্রিকেটে যত সাফল্য, যত অর্জন, টেস্ট খেলতো সেই সময় যখন 1996-2001-এ মানুষ উপহাস করতো, আরে বাংলাদেশি টেস্ট খেলে কেন কি খেলতে চায়, এইসব করতে চায়, কেন লজ্জা পাওয়ার দরকার? আরে মানুষ তো লজ্জা পেয়ে খেলতে খেলতে তো শিখবে। এই জন্য এখন এবছর দেখেন বাংলা ওয়াশ শুরু হয়েছে, হোয়াইট ওয়াশ শুরু হয়ে গেছে। সেই জন্য আমি বলবো শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের সিটি মেয়র নির্বাচনে ধ্বংস না করে আপনারা কি করলেন? সিটি নির্বাচনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একটার পর একটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন। কাদেরকে বলছেন আপনি? আমি এই বাংলাদেশ বিরোধী শক্তির কথা বলছি, যারা আজকে বাংলাদেশ বিরোধী শক্তি না আপনাদের বিরোধী শক্তি, মানে সরকার বিরোধী শক্তি? না, জনগণের বিরোধী শক্তির কথা বলছি। যারা জনগণকে পেট্রোল বোমা দিয়ে মারে। আওয়ামী লীগ বিরোধী শক্তি হলে তো আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে আছে, এক অর্থে সেটাও সত্য। কিন্তু আমি বলছি যারা জনগণের বিরুদ্ধে শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেন নাই, যারা মনে করে যে 71 সনের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী মেরেছি, 2015-তে এসে শিক্ষা ব্যবস্থা ধ্বংস দিয়ে 15 কোটি ছাত্রছাত্রীকে এসএসসি পরীক্ষা না দিতে দিয়ে তাদের বুদ্ধিমত্তা শেষ করে দিব, তাদের জীবনে মানুষের মতো মানুষ করতে দিব না। এই পেট্রোল বোমা, হত্যা, এই নৈরাজ্য, এই সন্ত্রাস, এই স্বাধীনতার মানে তারা বুঝতে পারে না, এই জন্য তারা করে। তাদেরকে নির্বাচনের, সিটি নির্বাচনের তাদেরকে তারা আসলো, সিটি নির্বাচনে জয়েন করলো। এমনকি দেখলাম যে নির্বাচনে 20 দলীয় নেত্রী নিজেই লিফলেট বিলি করছেন, যেটা যদিও দলীয় কর্মীদের কাজ, কিন্তু উনি দলীয় কর্মীর মতোই কাজ করছেন। খারাপ কিছু না, ওইভাবে খারাপ কিছু না। তবে প্রধান সেনাপতি যখন যুদ্ধে নামতে হয় তখন মনে রাখতে হবে অন্য সব সৈন্যরা মারা গেছে। তো যাই হোক, সে কথা বলে নেই। সেই নির্বাচনে এসে নির্বাচন তারা 10টার সময় বয়কট করলেন। কি জন্য নির্বাচন বয়কট করলেন? যদি আগের রাতে টেলিফোন কনভারসেশন অনেক কিছু হয়েছিল যে বয়কট করব, এবং আপনারা যদি টেলিভিশনে দেখে থাকেন মওদুদ আহমেদ এবং শিমুল বিশ্বাসের ফোন আলাপ, তাহলে আপনারা বুঝতে পারেন কেউ কিছু বলুক না বলুক আমরা বর্জন করবই। কেন এই বর্জন? যে নির্বাচন কমিশনের অধীনে আপনারা 5200 নির্বাচন করেছেন স্থানীয় সরকারে, যে নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বিপুল বিজয় অর্জন করেছেন, যে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন নাই, ঠিক আছে, আন্দোলনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু পরবর্তীতে আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং ধোয়া তুলে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, তার নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে কেন অংশগ্রহণ করেন? আপনারা তো বলতে পারেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন অংশগ্রহণ করবো না, এই সরকার এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন অংশগ্রহণ করবো না, এইটা বলবেন কারণ আপনারা সুযোগ খুঁজেন। জনগণকে সম্পৃক্ত করে যেমন আন্দোলন, নৈরাজ্য, সন্ত্রাস করা যায় না, তেমন ভাবে সিটি কর্পোরেশন আপনারা দেখেছেন 10টার সময়, আচ্ছা চিরাঙ্গের প্রথম 11টার দিকে এটা সিদ্ধান্ত নিতেও কিন্তু সময় লাগে। আপনি চাইলে 10 মিনিটে সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা বড় সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি বললেন কি, আপনার যে মঞ্জুরুল আলম, তিনি ডিক্লেয়ার দিলেন এবং তিনি সাথে সাথে বলে দিলেন আমি কিন্তু রাজনীতি করব না। কেন বললেন? রাজনীতির সাথে কি সম্পর্ক? বরঞ্চ ওনার বলা উচিত ছিল বিএনপির এই বিপদের সময় বিএনপির সাথে থাকবো, কারণ বিএনপির নেতা কর্মীরা তাদের সাথে ছিলেন না। যখন আমরা সাংবাদিক সম্মেলন দেখলাম মওদুদ আহমেদ সাহেবকে, অনেকদিন পর তার মিষ্টি কথা শুনলাম। এরকম লোকজনের সত্যি কথা বাংলাদেশের পলিটিক্সের জন্য দুর্ভাগ্য যে এই ধরনের লোকজন এখনো পলিটিক্সে কোনো মুখপাত্রের দায়িত্ব পালন করেন। আরে করলো তো শত নাগরিক কমিটি, সেই 17 নাগরিক কমিটির মাধ্যমে নির্বাচন হলো, আর নির্বাচনটা বর্জন করার জন্য কে আসলো? বিএনপির পক্ষ থেকে। 17 নাগরিক কমিটির লোকজন ছিলেন, 17 নাগরিক কমিটির পাশে ছিলেন, দূরে ছিলেন, ক্যান্ডিডেটের পরে বসেছেন, ওটাও দেখেছি আমরা। তাদেরকে পরে 2 মিনিটের সুযোগও দেওয়া হয়েছে, ততক্ষণে নির্বাচন শেষ। তাবিদ আওয়ালের মতো একটা ছেলে, বিএনপির তো অনেক ভোট ছিল, অনেক ভোট পেয়েছেও তারা, এটা তো প্রশংসা করি আমি, যে এই রকম ভঙ্গুর একটা পার্টি, যে পার্টি দাঁড়াতে পারছে না, যে পার্টির জনসম্পৃক্ততা নাই বলে আমরা মনে করা শুরু করেছি, সেই পার্টিও কিন্তু কম ভোট পায় নাই। সারাদিন যদি থাকতো হয়তো রেজাল্টটা অন্য কিছু হতে পারতো, কিন্তু তারা সত্যি অর্থে যে কোনো নির্বাচন করতে, দল করতে দূরদর্শী হতে হয়, শিক্ষিত হতে হয়। অশিক্ষিত লোক দিয়ে দল চালানোর প্রাণ, তাহলে দলের এই ভবিষ্যৎ ছাড়া আর সামনে কি দেখছেন? আপনি যদি 30 সেকেন্ডসে বলেন যে সামনের দিনগুলো কেমন যাবে, কারণ আমরা তো অনেক উত্তাপ,
আমি আশা নিরুত্তাপ করি যে সব অবস্থার মধ্যে যাচ্ছি। যারা এই উত্তাপ বলবো না, আমি বলবো পেট্রোল বোমা, আমি বলবো মানুষত্ব, আমি বলবো ট্যাক্সি ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, আমি বলবো বাস ড্রাইভার, আমি বলবো শিশু ছেলে যারা স্কুলে যায়, আমি বলবো এই স্কুল শিক্ষিকা, তাদেরকে যে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার গজব পড়েছে তাদের উপর। আল্লাহ তাআলা তাদেরকে কখনোই কাউকে ক্ষমা করেন না, এবং এই জন্যই বিএনপি এবং 20 দলীয় জোটের এই অবস্থা। তাদেরকে এই ক্ষমা পেতে কতদিন লাগবে এবং একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। আপনাদের জন্য সামনের পথ অত্যন্ত মসৃণ। রাজনীতিতে মসৃণ বলে কিছু নাই, আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। যাই হোক না, নিষ্কণ্টক বলে রাজনীতিতে কিছু নাই। যে কণ্টকই সামনে আসুক, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহর উপর অসীম বিশ্বাস রেখে আমরা সেই বাধা অতিক্রম করব। আবার আসবো আপনার কাছে প্রফেসর মামুন আহমেদ। আমি কোন বিষয়ে বলবো জিয়া ভাই? না, আমি জানতে চাইছি যে পরিবর্তিত পরিস্থিতি বা যে অবস্থার মধ্যে যাচ্ছে সেখানে অনেকগুলো বিষয় উনি উত্থাপন করেছেন, সাফল্যের কথা। সাফল্য, আমি কিন্তু একটা বিষয় উল্লেখ করেছি, রাজনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে। নিশ্চয়ই এর বাইরে কিছু বলিনি। না, জিলু ভাই ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরকে। আসলে প্রফেসর সাহেব উনি তো একটা রাজনৈতিক দলের সদস্য, নির্বাচিত পার্লামেন্ট সদস্য এবং সরকার দলীয় সংসদ সদস্য। খুব স্বাভাবিকভাবে উনি ওনার অবস্থান থেকে বক্তব্য রাখবেন, এটা অস্বাভাবিক কিছু না। উনি প্রথমে ওনার দলের প্রধানত বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার সম্পর্কে বলেছেন, সাফল্য সম্পর্কে বলছেন, এবং সাফল্য সম্পর্কে আমি সেটা বলছি যে এই সাফল্যটা বাংলাদেশের সাফল্য এবং বর্তমান প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে যে সরকার, এই সরকারের সাফল্য, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কূটনৈতিক সাফল্য যে সাম্প্রতিক সময়ে যে সীমান্ত চুক্তির ফলে একটু খবর পেয়েছেন যে নরেন্দ্র মোদী, যিনি আজকে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে শান্তি চুক্তি শেষ হয়ে যাবে, শান্তি চুক্তি সীমান্ত চুক্তিরা শান্তিপূর্ণ সমাধান হবে এবং উনি হয়তো এদেশে আসবেন। নিশ্চয়ই না, এগুলো তো সফলতা, নিশ্চয়ই বাংলাদেশের সফলতা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আবার উনি ওনার বক্তব্যের শেষের অংশে উনি যেটা বলতে চেষ্টা করলেন সেটা হচ্ছে ওনার যে রাজনৈতিক প্রতিপক্ষ, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যারা, তাদের সম্পর্কে বায়বীয় অবস্থানে ওনাদেরকে রেখে ওনাদের সম্পর্কে যা কিছু বলার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে যেভাবে বলতে হয় আপনি সেভাবে বলেছেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। তবে আমি যেহেতু ওনার সরাসরি প্রতিপক্ষের কেউ না, এর কোনোটা সম্পর্কে আমার ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো কিছু বলাটা আমি শোভন মনে করছি না, প্রথম কথা। কিন্তু তারপরও এদেশের নাগরিক তো আমরা, নাগরিক হিসেবে আমাদের একটা পর্যবেক্ষণ আছে, সবকিছুর উপর আমাদের একটা পর্যবেক্ষণ আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার দু একটা কথা শুধুমাত্র বলতে পারি। উনি সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছেন, আপনি হয়তো উনি ওনার মতো করে বলেছেন সিটি কর্পোরেশন নির্বাচন কেমন হয়েছে এবং সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিল তাদের ভূমিকা কেমনটা ছিল, উনি ওনার মতো করে বলেছেন। কিন্তু আমাদের তো একটা পর্যবেক্ষণ আছে। দেখুন, নির্বাচন উনি কিন্তু কেমন হয়েছে সেটির দিকে যাননি এখন পর্যন্ত। উনি শুধু বলেছেন যে বিএনপি নিজে সরে দাঁড়িয়েছে, আগে নির্বাচনগুলোতে জিতেছে, হইচই করেছে, আবার জিতেছে, কিন্তু সরে দাঁড়িয়েছে, সেটি সমালোচনা করেছেন। কিন্তু নির্বাচন ভালো হয়েছে কি খারাপ হচ্ছে সে বিষয়ে উনি কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি। বিলাত ভাই, এর মধ্যে দিয়ে যেটা প্রমাণিত হয়েছে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, রাইট? এখন প্রশ্নবিদ্ধটা কেন হয়েছে, এটা বিএনপি সরে যাওয়ার কারণে হলো, সেটা হচ্ছে ওনাদের বক্তব্য না, ওনাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য দেয়া হয়, সেটা হচ্ছে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, এবং যেটুকু এই নিরপেক্ষতা যেটুকু বিঘ্নিত হয়েছে অথবা যেটুকু অঙ্গহানি হয়েছে, সৌন্দর্যহানি হয়েছে, তার কারণ হচ্ছে বিএনপি এই নির্বাচন বর্জন করেছে, এই জন্য অঙ্গহানি হয়েছে। আমি বেশ কিছুদিন থেকে এই আলোচনাটাই অনেকদিন থেকে শুনছিলাম আর কি। আসলে যে কোনো একটা নির্বাচনে কোনো একটা রাজনৈতিক দল, যদি এটা জাতীয় নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে যদি একটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ না করে, তাহলে সেই নির্বাচনের সৌন্দর্যহানি হবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। একটি নির্বাচনে কোনো একটা প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী তিনি যদি এই নির্বাচন বর্জন করেন, সেই নির্বাচন নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবার কোনো কারণ আছে বলে মনে করি না। কিন্তু যদি প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী, শুধুমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া সকল প্রার্থী সে যদি নির্বাচন বর্জন করে, অথবা এই প্রতিদ্বন্দ্বী দল একমাত্র যে দলটা শুধু জয়লাভ করে সেই দল ছাড়া আর সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে বলতে হবে দ্যার ইজ সামথিং রং অ্যান্ড ডেফিনেটলি সামথিং রং দেয়ার। যেটা হচ্ছে 5 জানুয়ারি যে সংসদ নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, ঠিক যেমনভাবে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, একটা রাজনৈতিক দল কিন্তু না, অধিকাংশ আমাদের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করে নাই। যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে সেখানে গভর্নমেন্টের যে রাজনৈতিক অ্যালায়েন্স, সে অ্যালায়েন্সের অংশগুলোই শুধুমাত্র অংশগ্রহণ করেছে। এর বাইরে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেকটাই বলা চলে যে জোরপূর্বক তাদেরকে
মানে অংশগ্রহণ করতে বাধ্য করা হচ্ছে বিভিন্ন কৌশল অপকৌশলের মধ্য দিয়ে। আর সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা হয়েছে সেটা হলো একমাত্র বিজয়ী প্রার্থী ছাড়া অধিকাংশ প্রার্থী নির্বাচন বর্জন করেছে, এবং তাও 12টা থেকে শুরু করে 2টা এই সময়টার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তারা বর্জন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্জন করলে আমি আবার বলি একজন যদি বর্জন করে নির্বাচনে অঙ্গহানি হবার কোনো কারণ নাই, কিন্তু অনেকে যখন বর্জন করে তখন নিশ্চিতভাবে এর সৌন্দর্য হানি হবে এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। যে কারণে 25 জানুয়ারির নির্বাচন যেরকম প্রহসনমূলক নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে অনেকে বলেন, একইভাবে এই সিটি কর্পোরেশন নির্বাচনটাও একইভাবে বলার সুযোগ আছে এবং বলতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কেন হয়েছে। বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে এই যে কোনো একটা, আমাদের দেশে অবস্থাটা আসলে হচ্ছে কি, নির্বাচনের সাথে সম্পর্কিত যেসব প্রতিষ্ঠানগুলো একটা নির্বাচন করতে হলে, যেমন সরকার একটা অংশ, নির্বাচন কমিশন একটা অংশ, যারা প্রার্থী হয় তারা প্রত্যেকে এক একটা অংশ। এর মধ্যে যেটা করে সরকার, সরকারি দল এবং নির্বাচন কমিশন, এরা প্রত্যেকে যদি একই স্তরে দাঁড়িয়ে সমন্বয়ের মধ্য দিয়ে একটা পরিকল্পনা করে শুধু সরকারের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করবার জন্য, এই ধরনের একটা যদি ষড়যন্ত্রমূলক আকাঙ্ক্ষা বাস্তবায়নের ষড়যন্ত্র যদি থাকে, সেটাকে ফেস করা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোন একটা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে এটা অত্যন্ত ডিফিকাল্ট কাজ, যেটা প্রমাণিত হয়েছে এই সিটি কর্পোরেশন নির্বাচনে। দেখুন, সিটি কর্পোরেশন নির্বাচনটা যেদিন অনুষ্ঠিত হয়েছে তার আগ পর্যন্ত বহুদিন থেকে কতগুলো বিষয় আমাদের সমাজে, মানে যেসব যেখানে যেখানে নির্বাচন হয়েছে এবং দেশব্যাপী আলোচিত হয়েছে, তার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে কি, সরকার এই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে দিতে চায় কিনা। তার অর্থ হচ্ছে এই যে বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন নির্ভর করে সরকারের ইচ্ছার উপরে। কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই নির্বাচনী কার্যক্রমের সাথে জড়িত, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর সরকার একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকে। সরকার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকাটা কোনো কোনো ক্ষেত্রে আমি প্রয়োজনীয় মনে করি। সরকার যদি আকাঙ্ক্ষা থাকে, তার যদি ইতিবাচক আকাঙ্ক্ষা থাকে, কোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট নির্দিষ্ট সময় বাস্তবায়ন করবার জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য যদি করতে চায়, তাহলে এই সব কিছুর উপর যদি তার নিয়ন্ত্রণ থাকে, তাহলে ইতিবাচক কাজগুলো করা সহজ হয়। কিন্তু আমরা লক্ষ্য করি এই ইতিবাচক কাজ না করে এই নিয়ন্ত্রণটা প্রধানত ব্যবহার করা হয় বিরোধী দলকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, তাদেরকে প্রতিরোধ করবার ক্ষেত্রে, এবং নির্বাচনে অন্যায়ভাবে নির্বাচিত হয়ে আসবার মধ্য দিয়ে তাদের প্রমাণিত হয় যে সরকারের যে একচ্ছত্র নিয়ন্ত্রণ আছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর, এগুলো সমন্বিতভাবে নির্বাচন করবার, কন্ডাক্ট করবার প্রধান দায়িত্ব তো একমাত্র দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন তো স্বাধীন, তার উপরে হস্তক্ষেপ করবার, তাকে নিয়ন্ত্রণ করবার কোনো সুযোগ তো আইনে অন্তত নেই। থিওরিটিক্যালি ইট ইজ 100% কারেক্ট, বাট প্র্যাকটিক্যালি নির্বাচন কমিশনের অথরিটি আছে, কিন্তু নির্বাচন কন্ডাক্ট যদি তাকে করতে হয়, তাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করতে হয়, যেটা হচ্ছে গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠানের যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের হেল্প নিতে হয়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হেল্প নিতে হয়, সরকারি প্রশাসনের হেল্প নিতে হয়। তার মানে হচ্ছে আমাদের দেশের বাস্তবতায় নির্বাচন কমিশন ইটসেলফ, তাদের যে ম্যান্ডেট আছে সেটা যদি তারা বাস্তবায়ন করতে চায়, তাদের যে কাজ প্রপারলি যদি সেটা বাস্তবায়ন করতে চায়, তাহলে সরকারের যথাযথ যদি হেল্প না পায়, যথার্থভাবে যদি না পায়, তাহলে সেটা যথাযথভাবে তারা করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা, এবং সমস্যাটা সেখানে হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে বাস্তবতাটা আমরা যেখানে দেখছি সেটা হচ্ছে যখন একটা দলীয় সরকার থাকে, দলীয় সরকারের, আমি যেমনটি বললাম, এদের একটা একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ থাকে, যেমন থাকে নির্বাচন কমিশনের উপর থাকা উচিত না, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে এই যে এই নিয়ন্ত্রণটা আছে। এদের নিয়ন্ত্রণ থাকে কার উপরে? এদের নিয়ন্ত্রণ থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে, কিছু কিছু সদস্যের উপরে, যারা যতটুকু না রাষ্ট্রের প্রতি যাদের আনুগত্য, যাদের যতটুকু, তার চেয়ে অনেক বেশি আনুগত্য হচ্ছে তাদের রাজনৈতিক দলের প্রতি, ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি। একই কথা সত্য হচ্ছে প্রশাসনের কিছু কিছু কর্তা ব্যক্তিদের দ্বারা। এখন নির্বাচন কমিশন এবং প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইসব লোকগুলো একত্রিতভাবে যদি মনে করে যে সরকারের আমি আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করব, তার মানে হচ্ছে সরকারের যিনি সমর্থিত প্রার্থী তাকে শুধুমাত্র নির্বাচিত করার ক্ষেত্রে সকল ধরনের সুবিধা আমি দিতে চেষ্টা করব, তাহলে সেটাকে প্রতিরোধ করবার অ্যাটলিস্ট বাংলাদেশের বাস্তবতায় কোনো সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ মানুষের সমর্থিত কোনো রাজনৈতিক প্রার্থী অথবা অরাজনৈতিক কোনো প্রার্থীর পক্ষে এটা সম্ভব নয়। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে এই সিটি কর্পোরেশন নির্বাচনে। এখন আমি মিলাদ সাহেব চমৎকারভাবে বলেছেন এই বিএনপি আসলে এই নির্বাচন থেকে যদি সরে না আসতো তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াতো। নিশ্চয়ই আমি মনে করি যে বিএনপি যে একদম শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকা উচিত ছিল, থাকা প্রয়োজন ছিল, কিন্তু থাকার মতো সেই পরিস্থিতিটা ছিল না। এটাই হচ্ছে বাস্তবতা।
দেখুন, যদি আপনি যখন দেখেন যে তারা যদি সকালবেলা যদি দেখে, আমি নিজে তো ভোট কেন্দ্রে গিয়েছি, আমি নিজে বোধহয় 5টা থেকে আমি 5-7টা ভোট কেন্দ্র আমি নিজে গিয়েছি, কারণ আমি যেখানে ভোট দিয়েছি আমি ভোট দেওয়ার পরে আমি নিজে ঘুরতে গেছি বিভিন্ন জায়গায়। দায়িত্বে ছিলেন? কোনো দায়িত্বে ছিলেন না এমনিতেই গেছেন? এমনিতেই, ও আচ্ছা, এমনি জাস্ট ঘুরতে, ঠিক আছে, হ্যাঁ, কোনো শুনে- দায়িত্বের প্রশ্ন না। হ্যাঁ, শুনে রাখলাম। আপনি নিশ্চিত থাকেন, কোনো দায়িত্বের প্রশ্ন না, আমি এমনিতে ঘুরতে দেখে গেছি, observer পরিস্থিতি হিসেবে আপনার দেখে। কিরকম হচ্ছে, আপনার এই ভোট কেমন হচ্ছে। দেখুন, আমি যে কয়টা সেন্টারে গিয়েছি, এই কয়টা সেন্টারে তো আমি প্রথমে এবারেই যাই নাই, এর আগে কিন্তু বহু ভোট কিন্তু আমরা এখানে দিয়েছি। দৃশ্যটা হচ্ছে সম্পূর্ণরূপে ভিন্ন রকম একটা দৃশ্য। দৃশ্যটা কিরকম, এখানে আপনার বাইরের দৃশ্যটা হচ্ছে, এখানে প্রধানত যেসব পোস্টারগুলো থাকে, একটা অফিস থাকে, সেই অফিসে কারা আছে, শুধুমাত্র একটি রাজনৈতিক দল সমর্থিত প্রার্থী যারা, সে প্রার্থীর পোস্টার এবং প্রার্থীর নির্বাচনী অফিস সেখানে শুধুমাত্র আছে, আর কেউ নাই। এটা হচ্ছে এক। তার দায় দায়িত্ব কার? আমি আসছি সেখানে। আরেকটা আছে কি, সেখানে হচ্ছে অধিকাংশ মানুষ সেখানে জটলা পাকাচ্ছে সবটা প্রতিটা জায়গায়, এবং ভোটারদের সেখানে প্রবেশাধিকার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রিত। তারা শুধু তাকেই যেতে দিচ্ছে, সেই ভিতরে যেতে পারছে যাকে তারা অ্যালাউ করছে, যাকে তারা অ্যালাউ করছে না সেই ভিতরে যেতে পারছে তাকে না। কি বলে বিদায় করছে? আমি বলছি মানে অধিকার বোঝার কি জন্য। বলছে। আর 32টা টেলিভিশন কিন্তু তাকিয়ে আছে আপনার দিকে। ডেফিনেটলি ওই সময়টা ছিল। মিলাদ ভাই, আমি সেই বাস্তবতা মাথায় নিয়ে কিন্তু বলছি। না, ওই দিনের কথা বলছি, আজকের কথা বলছি না আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলেছে তারা, না আপনি কেন যেতে পারবেন না? অধিকাংশ ক্ষেত্রে যেটা বলেছে, আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, দ্যাটস এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনার ভোট দেওয়ার প্রয়োজন নাই, আপনার ভোট দেওয়া হয়েছে। অথবা তারা যখন বুঝতে পেরেছে যে আমি সকালে একটা উদাহরণ দেই, মিলাদ ভাই, আপনি একটু যদি দয়া করে শুনেন, একটু লিখছি, শুধু শুনছি না, লিখছিও। শুনেন, যেদিন ভোট হয় আমি প্রথম সকালবেলা হাঁটি, আমি হেঁটে যখন আমি বাসায় ফিরছিলাম তখন কার্জন হলে দোয়েল চত্বরটা, হ্যাঁ, দোয়েল চত্বরটা যখন আমি পার হচ্ছি তখন আমি দেখলাম যে 2-3টা ছেলে একজন ভদ্রলোককে একদম চপেটাঘাত করলো। আমি বুঝতে পারলাম যে ভদ্রলোক ঢুকছিল, ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিল আর কি, আমাদের কার্জন হল কেন্দ্রের ভিতরে যে ভোট কেন্দ্র, এর ভিতরে ঢুকতে চেষ্টা করছিল এবং তাকে আঘাত করলো। তারপর ভদ্রলোক এক ধরনের, আমি দেখলাম যে বয়স 50-এর উপর একজন ভদ্রলোক, না দাঁড়িয়ে আছে এরকম এক ভদ্রলোক, পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক, এরকম যখন আঘাত করে তখন আসলে মায়ে লাগে। তা আমি করলাম কি, যেহেতু আমার ওই সকালবেলা হাঁটার ড্রেস পরা ছিল, আমি ওখানে দাঁড়িয়ে একটু চেষ্টা করলাম বুঝতে কি হচ্ছে। তারপর দেখলাম এই ভদ্রলোক পাশে পুলিশের কাছে গেল, পুলিশের কাছ থেকে কোনো প্রকার রেসপন্স পেল না। তার অন্য পাশে র্যাবের গাড়ি ছিল, সেই র্যাবের গাড়ির কাছে গেল, তাদের কাছ থেকে কোনো রেসপন্স পেল না, এবং অনেকটা হতাশ হয়ে লোকটা করলো কি, বাড়িতে ফিরে গেল। দিস ওয়াজ দ্য সিচুয়েশন, যেটা আমি দেখেছি আমার চোখে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? এক্স্যাক্টলি। আমরা ছাত্রদের কিছু বললেন না আপনি? এটা আমার ছাত্র, আপনি কি করে বুঝলেন? না, আপনার ছাত্র মতো কে? আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনি চুপচাপ দেখলেন একজন সচেতন নাগরিক হিসেবে একটা লোককে মারলো 2টা ছেলে, আপনি যে কেন প্রতিবাদটা করলেন না? I tell you one thing. Whatever you say doesn't matter. No. আপনি ব্লেম করার জন্য দাড়ি লাগিয়েছেন, টুপি লাগিয়েছেন, আচ্ছা, এরপরে সেটা- বড় পাঞ্জাবি Yes, পরাবেন, exactly. তারপরে বলবেন আমি দেখলাম, আমি শুধু চেয়ে দেখলাম। সেই গানটার কথা মনে পড়ে গেল আপনি আমার। আমার কথাটা আমাকে একটু বলতে দেন, আমার কথাটা আমার please কথা আমি থামাইনি, কিন্তু যখন এই ধরনের কথা আপনি বলেন যে আমি আমার ভোটটি দিলাম, অন্যকে ভোট দিন, আপনি তো বিএনপির পক্ষে ভোট দিয়েছেন। মিলাদ, আমি আসবো আপনার কাছে, শেষ করে দিন। দেখেন, আমি বলছি যে আমি যা অবজার্ভ করেছি আমি সেটা আপনাকে বলছি। এখন আপনি আমাকে বলছেন আমি কেন এই প্রতিরোধ করলাম না, এটাই তো আপনার প্রশ্ন। যেখানে পুলিশ আছে, যেখানে র্যাব আছে, যাদের উপর দায়িত্ব, লিগ্যাল দায়িত্ব, তাদেরই সেটা প্রতিরোধ করবার কথা, একজন সাধারণ নাগরিকের নয়। আপনাকে এটা বুঝতে হবে। যদি তাদের প্রেজেন্স সেখানে যদি না থাকতো, সেখানে প্রশ্ন আসতো একজন সাধারণ নাগরিক সেটা করবে কি করবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আরেকটা যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, এরকম ভাবে এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়েছে। কারা রেস্ট্রিক্ট করেছে? সরকার দলীয় যে প্রার্থী ছিলেন তার সমর্থনে যেসব লোকগুলো ছিল, তারাই সাধারণ মানুষের এন্ট্রিটা রেস্ট্রিক্ট করেছে। কেন রেস্ট্রিক্ট করেছে? তারা শুধুমাত্র তাকে ভোট কেন্দ্রে যেতে দিয়েছে যাকে তারা মনে করেছে যে তাদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে। তাদেরকে যেতে দেয় নাই যাদেরকে কিছুমাত্র তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এরকম এখন সন্দেহ তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে। এটা ছিল বাস্তবতা। এটা হচ্ছে একটা কেন্দ্রের নয়, ঢাকা শহরের যতগুলো লাখ লাখ ভোট বিএনপি পেল, এটা কি গায়েবী ভোট নাকি উপর থেকে আগে থেকে ভোট পড়ে গেছে বিএনপির পক্ষে? আচ্ছা, সে প্রশ্নের না না, আপনি বলেন কাউকে ঢুকতে দেয়নি। এই যে প্রায় কাছাকাছি ভোটগুলো, প্রত্যেকটা মেয়র নির্বাচনে প্রত্যেকটা মেয়র 2জন কন্টেস্ট হয়েছে ভালো সকাল পর্যন্ত, এই ভোটগুলো কি আওয়ামী লীগের লোকজন ওই বিএনপির শরীরে সিল দিয়েছে আপনার মনে হয়? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের জবাব দিব। এখন দিব না যে তা কিন্তু না, আমি বলছি আমি দিব আপনার প্রশ্নের জবাব। আচ্ছা,
তাহলে কি হয়েছে? তাই এভাবে প্রত্যেকটা, আমি যতগুলো কেন্দ্রে দেখেছি প্রত্যেকটা কেন্দ্রের দৃশ্য অনেকটা ছিল এরকম। এখন তখনই এটা কিন্তু এটা ছিল কত 10টার আগে, কিন্তু আমি যে সময়টার কথা বলছি সেটা কিন্তু প্রায় 10টার আগে আগে। এবং এই সময়টা আমাদের কাছে তখন মনে হচ্ছিল এক ধরনের কথা জনগণের মধ্যে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে ভোট যা কিছু হওয়ার গত রাত্রেই হয়েছে, রাইট? এটা সুতরাং এই ধরনের কথাবার্তা তো ভোটের সময় এরকম অনেক কথাই হয়, কিন্তু আসলে বাস্তবতার কতটুকু এটা শোনার জন্য, বোঝার জন্য আমাদেরকে অনেকটুকু সময় অপেক্ষা করতে হয়েছে। কি হচ্ছে, 10টার মধ্যে আমরা যখন লক্ষ্য করলাম যে অনেকগুলো ভোট কেন্দ্রই আসলে দখল হয়ে গেল, অথবা যারা দখল হয়ে গেল, অথবা যারা এই ভোট কেন্দ্রে আসার কথা ছিল অন্য পক্ষের, তারা আসে নাই, হতে পারে, সেটাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তখনই অনেকের মধ্যে এক ধরনের আলোচনা চলছিল, এই যদি বাস্তবতা হয় তাহলে বিরোধী পক্ষ যারা আছে তাদের এই নির্বাচনে থাকা অথবা না থাকার মধ্যে তো কোনো পার্থক্য নাই। এবং তখনই অনেকের মধ্যে এই ধরনের একটা আলোচনা হচ্ছিল যে কোনো মুহূর্তে আমরা শুনতে পাবো যে বিএনপি সমর্থিত প্রার্থী যারা, তারা নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। এবং তাই ঘটেছে। আমার মনে হয় ঘন্টা দুয়েকের মধ্যে আমরা শুনতে পেয়েছি যে বিএনপি সমর্থিত প্রার্থী। আমি আবার আসবো আপনার কাছে, প্রফেসর ডক্টর মিল্লাত। আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর। আচ্ছা, আপনি দুটো তিনটে কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে আর কি, যে আপনি বলেছেন যে মেয়র নির্বাচনে অধিকাংশ প্রার্থী নির্বাচন বয়কট করেছে। আপনি যখন আপনার কথা বলবেন তখন দয়া করে বলবেন যে প্রায় 2 ডজন 2 সিটি কর্পোরেশন, 3 ডজন 3 সিটি কর্পোরেশনের কয়জন প্রার্থীর নাম সহ বলবেন যে কয়জন প্রার্থীরা প্রত্যাহার করে। আপনাকে চিন্তা করার সুযোগ দিলাম, এক। আর দ্বিতীয়তে আপনি বলেছেন কোন রাজনৈতিক দলের সাথে আপনি সম্পৃক্ত নন। আপনি কি একটু বলেছিলেন যে কোন প্যানেল থেকে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক? প্যানেল বলিনি আমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ। কোন প্যানেল থেকে নির্বাচন করেছেন, একাই নির্বাচন করেছিলেন? বলতে থাকেন আপনি। আমি জিজ্ঞেস করছি এখন আপনাকে জিজ্ঞেস করছি প্যানেল থেকে নির্বাচিত কোন প্যানেল? প্যানেল নামটা কি? আপনার তো সাদা নীল এইসব তো আমরা জানি। মিলাদ সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি প্রশ্ন উত্তর দেন। আপনি আমাকে জিজ্ঞেস করলেন, উত্তর দেন। নো, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। ইয়েস, কাম টু দ্য পয়েন্ট। আপনি আপনার পয়েন্টে আসেন। এই দাঁড়ান, তাহলে আমার কথা আমি শুরু করি এখন। আমি শুরু করি না, বাস ঠিক আছে, আমার পয়েন্টে এখন আসি। হ্যাঁ, আপনাদের মতো লোকজন দেশের ক্ষতি করছে। আপনারা ইউনিভার্সিটির শিক্ষক, আপনারা বিভিন্ন সুশীল সমাজ নামে নিজেদেরকে পরিচিত দেন, আপনারা গোপনে গোপনে পার্টি করেন, পার্টির পক্ষ থেকে নির্বাচন করেন, পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কখনো কখনো জেতেন, কিন্তু যখন টেলিভিশনের পর্দায় আসেন আপনারা তখন সুশীল সমাজ সেজে তখন সরকারের যত ধরনের সমালোচনা আছে, আওয়ামী লীগের যত ধরনের সমালোচনা আছে, নিউট্রাল হিসেবে বলেন। আমি নিউট্রাল, আমি কারো পক্ষে যাইনি। কিন্তু এই সুশীল সমাজের একটা বড় অংশ তো আবার সরকারের না, তাদেরও এই বর্ণচোরাদের আমি দুই চোখে দেখতে পারি না। যারা নিজেরা সাহস পায় না, বুকের সাহস নেই যে আমি এই প্যানেল থেকে নির্বাচন করেছি, আমি এই প্যানেলের সাপোর্টার, আমি এই দলকে সমর্থন করি, এই দলের সমর্থনে আমি নির্বাচিত হয়েছিলাম। যদি দল করি, আওয়ামী লীগ করি, সারা জীবন ইনশাল্লাহ আওয়ামী লীগ করবো। আওয়ামী লীগ বিপদে থাকলেও করবো, বিরোধী দলে থাকলেও করবো, আওয়ামী লীগের কিছু হলেও সে আওয়ামী লীগের সাথে থাকবো। কিন্তু এবং আমিও সাচিবের সদস্য, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমি কখনোই বলবো না ওইটা বিএনপি বা জামাতের অঙ্গ সংগঠন, ওইটা আওয়ামী লীগের। বাট এমন মানুষ থাকতে পারে না যিনি আওয়ামী লীগের সমর্থনও করবেন, সমালোচনাও করবেন, বিএনপি সমর্থনও করবেন, এমন কেউ নমিনেশন পায় না, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে। আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি টক শোর সবচেয়ে বড় লিজেন্ড বাংলাদেশের জন্য, আপনি সব জানেন। এই ধরনের বর্ণচড়া কথাবার্তা আমার একদম পছন্দ না। সেই জন্য আমি বলি যে আমি কোনো দল করি না। আমি জানি তো নিবন্ধিত দলের কথা বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কয়টা দলের কথা বলেছেন উনি যদি বলে দিতে পারেন? পারবেন না, পারা সম্ভব না। 42-এর মধ্যে পারেন নাই, 6টি করেছে, আর 6টি। তাদের জনসংখ্যার সমর্থন কত? বাংলাদেশের কার কত? এখন আজকে আমি পত্রিকায় দেখেছি বিভিন্ন লোকের ছবি, 6টি করেছে, বাকিগুলো করেনি 42। আমি সেটা বলছি, সেই 42টার 36টার মধ্যে কি শর্ত তারা হয়েছিল যে যদি তাদের কোনোদিন একটা এমপি থাকে তাহলে তারা নিবন্ধিত হতে পারবে, অথবা কারো যদি 1% সাপোর্ট থেকে থাকে, 1% সাপোর্ট কেউ পায়নি। ওই যার এমপি যে সময় সেই সময় ছিল, যার যিনি দলের প্রধান বা দলের কেউ ছিল, তখনই তারা নিবন্ধিত হতে পেরেছে। কাজে ওই নিবন্ধিত দল ওই 36টা এক করলেও 1 ভাগ ভোট হবে না, 1 ভাগের 10 ভাগের 1 ভাগ হবে। কারণ সারা বাংলাদেশে প্রায় 300 নির্বাচনী এরিয়া। কাজে তাদের কথা যদি মতামত দেন, তাদের কথা মতামত দিবে, তাদের মধ্যে বিএনপি আছে, তো সেটি ধরতে হবে। আমি হ্যাঁ যদি বলতো বিএনপি আছে, জামাত আছে, হ্যাঁ এগুলো ধরতে হবে, এগুলো তো অবশ্যই ধরতে হবে। কাজেই বলে যে অধিকাংশ দল, মানে এমন একটা বিশাল ব্যাপার, কেউ পার্টিসিপেট করেনি। পার্টিসিপেট তো বিএনপি 20 দলীয় জোটে বলবো না, বিএনপি জামাত করে নাই, সেটা যদি বলতো তাহলে খুব খুশি মনে গ্রহণ করতাম আমি। কিন্তু এই যে প্রার্থীদের কথা বলছে যে এতগুলো প্রার্থী নির্বাচনে, আরে বাবা 1800 ভোট পেয়ে একজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, 6000 ভোট পেয়ে আরেকজনের, 7800 ভোট পেয়ে আরেকজনের। এদের যদি আপনার প্রার্থী ধরেন হাস্যাস্পদ, এগুলো হচ্ছে হাসির কথা। আপনাকে বলতে হবে টু দা পয়েন্টের কথা, যে বাংলাদেশের প্রধান 2টি দল
বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল জামাত সাপোর্ট করছে একটা দলকে, আর এরশাদ সাহেবের দল একসময় 12% সাপোর্ট ছিল, এখন সেটা 3-4% চলে আসছে, তবুও 16 কোটি দেশে এটা বড় একটা সমর্থন। তারা অর্ধেক সরকারের পক্ষে আছে, অর্ধেক বিপক্ষে আছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, ওদের সম্বন্ধে কথা বলতে পারবো না। জাতীয় পার্টির পলিটিক্স করি না আমি। আওয়ামী লীগের সম্বন্ধে যা বলবেন আমি তার উত্তর দিব, অন্য পার্টির সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। সুতরাং এদেরকে নিয়ে কথা বলেন, জনগণ শুনবে, জনগণ পছন্দ করবে, জনগণ ভোট দিবে, এবং আজকে টকশোতে ভোট দিবে। কিন্তু যদি আমি সেই কি বলবো যে সবার মতো করে কথা বলি এবং সবার বিপক্ষে কথা বলা সম্ভব, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি সাফল্যের জন্য প্রশংসা করেছে বর্তমান সরকারকে, যে কোনো জনগণ করবে, যে কোনো সুস্থ বোধ সম্পন্ন জনগণ এই সরকারকে প্রশংসা করবে। কেন করবে? $23 বিলিয়ন আমাদের রিজার্ভ এই মুহূর্তে, প্রতি বছর 20 বিলিয়নের বেশি রিজার্ভ রেমিটেন্স আছে। অনেকে বলেন রুটিন কাজ, ওই সময় আসে নাই কেন রুটিন গুলো এখন হচ্ছে। আমরা 30 কোটি 32 কোটি বই দিচ্ছি, মেয়েদের জন্য বিএ ক্লাস পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে, মেয়েদেরকে বিএ ক্লাস পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে। আমরা স্বাস্থ্য সেবায় পৃথিবীর যে কেউ প্রাইমারি হেলথ কেয়ারের প্রশংসা করছি। ইমিউনাইজেশন আমরা বাংলাদেশের 85-90% কভার করে ফেলেছি। আমরা পোলিও ইরেডিকেট করেছি, আমরা কমিউনিটি ক্লিনিক চালু করেছি। আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য, এডুকেশন, সমস্ত কিছু মিলে আমরা একটা মধ্যমায়ের দেশে যাওয়ার চেষ্টা করছি। যারা বাংলাদেশে, এই জন্য আমি কিন্তু প্রথম আলো দিয়ে শুরু করেছিলাম, স্বাধীনতার মর্যাদা বুঝতে হবে। আমরা বলি যে আচ্ছা, আমি যেহেতু শুনলাম লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, দু একটা পেপারে পড়েছি, এই ধরনের ঘটনা যে ঘটে নাই, আমি তো অস্বীকার করবো না। আমি তো একজন সাধারণ মানুষ, আমি অস্বীকার করবো কেন? কারণ দু একটা সেন্টারে যে ঘটনা, এটা অস্বীকার করবো না, হয়েছে। কিন্তু 2700 সেন্টারের মধ্যে কয়টাতে হয়েছে, এটা হচ্ছে কথা। উনি প্রফেসর মামুন আহমেদ যেমনটা আগের রাতের কাহিনী বললেন যে আগের রাতেই ঠিক হয়ে গেছে। উনি কিভাবে জানলেন? আপনি যে পত্রিকাটি উদ্ধৃত করেছেন সেই পত্রিকা কিন্তু ইলেকশনের পরের দিনের রিপোর্টও তাই। কয়টা সেন্টারে? তারাও বলেছেন যে আগের দিন রাতেই সবকিছু হয়ে কয়টা গেছে। সেন্টারে? ভোটের আগের রাতকে চাঁদ রাত কেন ডাকা হয়? কারণ ভোটাররা তাদের মন স্থির করে। আমি কালকে ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা সম্মেলন করে আসছি, আমরা জানতাম এ জিতবে সে জিতবে, যাই হোক শেষ মুহূর্তে ভোটাররা যাকে ভোট দিবে, এটা কিন্তু ভোট কেন্দ্রে দিয়ে মানুষের মন পরিবর্তন হয়ে যায়। এরা আপনি ভোট দেন না, আপনি ভোট দেন না আমি জানি, কিন্তু আমি ভোট দিই। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যে, আমার মনে আছে কাউন্সিলর নির্বাচনে, গত কাউন্সিলর নির্বাচনে আমি সিরাজগঞ্জে ছিলাম, আমার নির্বাচনী এলাকায় আমি মেয়র ঠিক করেছিলাম, পার্টির মেয়র, কিন্তু যে কাউন্সিলর পদপ্রার্থী ছিল, পরে তার কথা তো, আরে ওর জন্য মার্কাটা কি, পরে দেখলাম যে হ্যাঁ মার্কাটা মনে আছে। আমি কিন্তু ওইখানে যে তার মার্কায় সিলটা দিলাম। এবং এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটে যায়। ব্যক্তিগত জীবনে আমার এক আত্মীয় সেদিন বলছিল যে মেয়র তো ঠিক করে নিয়ে গেছে, কিন্তু কাউন্সিল কাকে ভোট দেবে তো মনে নাই, মার্কা যেন কি। কারণ ওইটা তো মানুষ মনে করে যায় না। আবার কেউ কেউ আগে থেকে যারা একদম সমর্থক, তারা তার জন্যই যায়। আমি বলবো না যে 100% সঠিক নির্বাচন আমাদের দেশে হয়, তবে বলতে পারি ভারতের এই যে কয়েকদিন আগে, ওই একই দিনেই যেদিন ফল প্রকাশ হলো 71টি পৌরসভা নির্বাচনে 8 জন মানুষ কিন্তু মারা গেছে। কিন্তু এই 42 লক্ষ ভোটারের ইলেকশনে কিন্তু একজন মানুষ মারা যায় নাই। 42 লক্ষ ভোটারের কিন্তু মাত্র 34টা কেন্দ্রের সম্বন্ধে অভিযোগ আসছে 2700 কেন্দ্রের মধ্যে। এই দেশে যদি এইটা না হয়, তাহলে আমাদের মনে হয় যে সব ফেরেস্তা হয়ে গেছে। তা তো নাই। আমাদের দল, অন্য দল, সবার মধ্যেই কিছুটা ধারণা। আর যারা নির্বাচনে দাঁড়ায় তারা প্রত্যেকেই মনে করে তারা জিতবে, প্রত্যেকেই মনে করে যাদের নির্বাচনে বাজেয়াপ্ত হয়েছে। পরে অনেকেই আবার পত্রিকায় লেখালেখিও শুরু করেছেন, কিন্তু মানুষ যে সেগুলো পাগলের প্রলাপ মনে করে, এগুলো তারা বুঝতে পারেন না। এটাই হচ্ছে প্রার্থীদের দোষ। এবং প্রার্থীদের কিছু কিছু সমর্থক আছে তারা প্রার্থীদের সবসময় বলতে থাকে তুমি জিতবা, তুমি ছাড়া কেউ নাই, তুমি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। আসবো আবার আপনার কাছে প্রফেসর মামুন আহমেদ। আমার একটি প্রশ্ন ছিল, মানে সাপ্লিমেন্টারি প্রশ্ন, যে আপনি বলছিলেন যে ওই ভোট কেন্দ্রগুলোতে একটি দলের অফিস বা লোকজন ছিল, অন্যরা ছিল না। আমি প্রশ্ন করেছিলাম যে তার দায় কার, আর বাকিটা তো আপনি বলবেনই। আচ্ছা, আমি প্রথমে বলি যে আসলে মিল্লাত সাহেব সরকার দলীয় এমপি। আমি ওনার কাছ থেকে এই ব্যক্তিগত আক্রমণ প্রত্যাশা করি নাই। আমি আশা করছি যে উনি এভাবে ব্যক্তিগত আক্রমণ আর করবেন না। আমরা টকশোতে আসি, আলোচনা করি, আমরা মনে করি, আমি আপনার এখানে এসেছি, আমি যখন শুনেছি যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেজন্য প্রধানত আমি এসেছি। কিন্তু আমি ভাবতেও পারি না যে আপনি একজন অধ্যাপক হয়ে, একজন পেশাজীবী হয়ে এবং একজন পার্লামেন্টের একজন সদস্য হয়ে আপনি ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন। আশা করছি সেটা আপনি করবেন না। আচ্ছা, আপনি বলছেন যে আপনি বর্ণচোরা লোক পছন্দ করেন না, সেটা আপনার ব্যক্তিগত রুচি।
আপনি কোন ধরনের মানুষ পছন্দ করেন অথবা করেন না, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়, এবং সেটার জন্য আমি বা আমাদেরকে কোনোভাবে দায়ী করবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এবার আসে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, মূল আলোচনায় আসি। উনি কিছু বলেছেন, সেগুলো আপনি হয়তো জবাব দেবেন, অ্যাড্রেস করবেন, বাট আমার একটি প্রশ্ন আছে। জি, আপনার প্রশ্নটা ছিল যে, আপনার কথার প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন যে ওখানে কোনো ক্যাম্প ছিল না, লোক ছিল না, আমি জিজ্ঞেস করেছিলাম সেই দায়টা কার? দেখুন জিল্লু ভাই, এবারের যে সিটি কর্পোরেশন নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা হয়েছে তো একটা প্রেক্ষিতে হয়েছে, রাইট? তো প্রেক্ষিতটা কি ছিল? বাংলাদেশে একটা রাজনৈতিক আন্দোলন চলছিল, এবং রাজনৈতিক আন্দোলনের উত্তাপটা ছিল অত্যন্ত আকাশচুম্বী একটা উত্তাপ ছিল। সেই উত্তাপ থেকে বেরিয়ে আসার জন্য এই রাজনৈতিক নির্বাচনটা হয়েছিল, তাই তো? এই নির্বাচনে হচ্ছে কি, যতটুকু না স্থানীয় সরকারের নির্বাচন ছিল, যেখানে রাজনীতির উত্তাপ থাকবার কথা ছিল না, তার চেয়ে অনেক বেশি এটা রাজনৈতিক নির্বাচনের রূপ লাভ করেছে। তার মানে হচ্ছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যে দুইটা রাজনৈতিক দল, এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে সাধারণত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যদিও স্থানীয় সরকার নির্বাচনে এটি হবার কোনো কারণ ছিল না, কিন্তু তাই হয়েছে। এবং তাই হতে গিয়ে কি হয়েছে, একটা হচ্ছে সরকারি দল, আর একটা হচ্ছে সরকারের বিপক্ষ দল। তো সরকারি দল স্বভাবত অন্য সব জায়গায় যা করেছে, এখানেও তাই করেছে। সেটা হচ্ছে বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে যথাযথভাবে কাজ করার যে বিভিন্ন সুযোগ, নির্বাচনের কাজগুলো করার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ যে তৈরি করে দেয়নি, লেভেল প্লেইং ফিল্ড বলে যে বিষয়টা আছে, সেটা যে প্রপারলি করেনি, সেই বিষয়টা ওই সময়কার পত্রপত্রিকায় সবসময় আলোচনার মধ্যে এসছে। তারই ফলাফল হিসেবে যেটা হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনের মাঠে একটাই রাজনৈতিক দল এবং তাদের সমর্থক প্রার্থীদেরকে আমরা সবচেয়ে বেশি ভিজিবল দেখেছি। অন্য রাজনৈতিক দলগুলো ছিল, তবে সে একই টায়ারে আমরা ভিজিবিলিটি তাদের মধ্যে লক্ষ্য করি নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আর কিছু উনি আরো কিছু কথা বলেছেন না, উনি যেসব বিষয় অবতারণা করেছেন সেটা ওনার অ্যাবসলিউটলি ওনার নিজস্ব বিষয়, ওনার নিজস্ব চিন্তাভাবনা, উনি ওনার নিজস্ব চিন্তাভাবনার কথা বলতে বলুন। আমি আসলে সত্যি কথা, উনি বলেছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, তো এখন আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলি আমি আসলে পাই নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে অধিকাংশ প্রার্থী নির্বাচন থেকে প্রত্যাহার করেছেন। আমি ভেবেছিলাম উনি হয়তো সেই উত্তরটা দিবেন যে এই নামের প্রার্থীগুলো প্রত্যাহার করবেন, কিন্তু আমি সেই উত্তরটা আমি পাইনি আসলে। কারণ ঢালাওভাবে গড়ে কথা বললে আসলে আমার জন্য অসুবিধা হয়ে যায় উত্তর দেওয়াটা আসলে। তো যাই হোক, যেটা হচ্ছে যে আমি যদি আপনার নির্বাচনের কথা বলে, যাই হোক হয়তো উনি পরবর্তীতে ওই প্রার্থীগুলোর নাম দেবে, কে কে বর্জন করেছিল, কে কে ঘোষণা দিয়ে বর্জন করেছে, কে করে না, এগুলো আমি শুনবো ওনার কাছ থেকে। তা আপনি যে বারবার একটা প্রশ্ন করার চেষ্টা করছেন, নির্বাচন সম্বন্ধে যাদের ধারণা আছে, নির্বাচনে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জনসমর্থন। জনগণ যাকে ধাক্কা দিবে সবকিছু ভেঙে চলে সে বেরিয়ে যাবে, নির্বাচনে জয়ী হয়ে যাবে, সে যে সরকারি ক্ষমতায় থাকুক কেন। না হলে তো সারা এই বাংলাদেশের 44 বছরের ইতিহাসে যারা ক্ষমতায় ছিল তারা প্রতি বছরই ক্ষমতায় থাকতো। সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয় নাই, বদলে গেছে বারবার। শুধুমাত্র দুই একটা নির্বাচন, যেগুলো ওই ধরেন হ্যাঁ না ভোট, ওইগুলো বাদ দিয়ে সামরিক শাসনের কথা আমি বলছি না, আমি বলছি 96 পরবর্তী সময় ও সরকার কিন্তু বারবার পরিবর্তন হয়েছে, এইবার ছাড়া। তো সুতরাং জনগণ যাকে চায় সেই বেরিয়ে যায়। আরেকটি কথা, ভোট কিন্তু ভোটের দিনে যারা ভোটের সাথে, আমি সরাসরি ভোটের সাথে, আমি যদি পোলিং এজেন্ট যদি আমার কাছে না থাকে, সে আমার ভোটারদের কিভাবে গাইড করবে? আমার বাইরে যদি রিসিভ করার মতো টেবিল না থাকে, ভোটার নাম্বার না দেওয়া থাকে, এবার তো চমৎকার একটা সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে আপনার ওই ভোটার ন্যাশনাল আইডি দিয়ে SMS করলেই আপনি আপনার ভোটার নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। এইটা করার জন্য তো আপনার 10টা-5টা লোক বাইরে থাকতে হবে। নির্বাচন কমিশন এটা বলে দিয়েছে যে আপনারা এই এত গজের বাইরে আপনারা থাকতে পারবেন। আর একটা হচ্ছে জনপ্রিয়তা প্রদর্শনের জন্য বাইরে কিছু লোকজন থাকতে হবে। আর কিছু লোক স্থানীয় সরকার নির্বাচনে আছে, সেটা হচ্ছে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সবাই সবাইকে চেনে, ওই এলাকা এলাকায় যে ওই দাদি নানি যারা বয়স্ক লোক, যারা ভোট দিতে আসছে, যারা অলস লোক, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে ভোটে জেতার হচ্ছে তরিকা বলা হয়। সেই ভোটে জেতার তরিকার মধ্যে যদি কোনো একটা বাদ পড়ে, ভোটে জেতা খুব কঠিন হয়ে যায়। বিএনপির ক্ষেত্রে আমি তার আগে আপনার পত্রপত্রির উদাহরণ দাম, তো এই পত্রিকা ছাপা হয়েছিল ঢাকায় ইউনিভার্সিটি স্টুডেন্টদের আজিমপুর হোস্টেলে যারা থাকে তাদেরকে পোলিং এজেন্ট হিসেবে ভাড়া করার জন্য টাকা দেওয়া হয়েছিল। এটা কিন্তু হওয়া উচিত ওই এলাকার যারা ভোটার এবং ভোটারদের মধ্য থেকেই, তারা প্রথম ভোটটি দিয়ে তারা বসে পোলিং এজেন্টের কাজ করবে। তো কেউ কেউ রাজি হয়েছে, কেউ কেউ রাজি হয় নাই। ভাড়া করে এনে যদি পোলিং এজেন্ট বসাতে হয়, সেই প্রার্থীর কি অবস্থা আল্লাহ তাআলাই জানেন আর ভোটাররা জানে, সে জিততে পারবে না কোনোদিন। দ্বিতীয়ত হচ্ছে যে পোলিং এজেন্টের সাথে যে সমস্ত লোক বাইরে সহযোগিতা করবে তাদের কেউ খুঁজে পাওয়া যায় নাই। কোথাও কোথাও যে শক্তি প্রদর্শন কিছু হয় না যায় না, স্থানীয় নির্বাচনে যার যেখানে শক্তি, বিএনপি আওয়ামী লীগ কোনো ব্যাপার না,
যার যেখানে শক্তি সে সেই সেন্টারে শক্তি প্রদর্শন করার চেষ্টা করে। এই জন্যই তো র্যাব পুলিশ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী থাকে। এরপরে যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে প্রার্থী নির্বাচন। যেমন ঢাকার উত্তরের কথা বলি, আব্দুল আল মিন্টু শুনতে শুনতে আমরা জানলাম শক্তিশালী ক্যান্ডিডেট, তিনি কৌশল করে নির্বাচন থেকে বিরত রইলেন, তার ছেলেকে দিয়ে নির্বাচন করালেন। শক্ত ক্যান্ডিডেটের জায়গায় ছোট থেকেই শুরু থেকেই একটা অসম লেভেল প্লেইং ফিল্ড যেটার কথা বলা হয়, সেটা যদি বিএনপি নিজের ক্ষেত্রে না করে আওয়ামী লীগের করার দায়িত্ব আছে। আওয়ামী লীগ তো চাইবেই জিততে। আর লেভেল প্লেইং ফিল্ড যেটা মানুষ যে বোমা মারছে, অন্য রাজ্য চালাচ্ছে, সন্ত্রাস করার প্ল্যান করছে, এমনকি অবরোধটা আজকে পর্যন্ত কিন্তু অবরোধ উঠায় নাই। লেভেল প্লেইং ফিল্ড বলছে কার্যকারিতা নেই। আর প্রত্যাহারের মধ্যে ঘোষণা দিয়ে প্রত্যাহার করতে হবে, কার্যকারিতা নেই, প্রত্যাহারের প্রয়োজন নেই একজন নেতা। তাহলে চিন্তা করেন, যেদিন থেকে কার্যকারিতা নেই, যেই দিন থেকে বেগম খালেদা বাড়ি ফিরে গেলেন, সেই দিন থেকে আর বোমা পড়ে না, সেই দিন থেকে আর মানুষ মরে না, সেই দিন থেকে আর বাসা আগুন হয় না, সেই দিন থেকে আর এসএসসি পরীক্ষা বন্ধ হয় না, এইচএসসি পরীক্ষা ঠিক মতোই হচ্ছে। এই যে বিএনপি কাজটি করেছে, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। তারপরে আমি বলবো যে ভোটাররা তবুও কিন্তু বিএনপির পক্ষ থেকে কম ভোট দেয় নাই। সুতরাং তারা যদি জনগণকে, বিএনপি আমি কালকে দেখলাম বেগম খালেদা জিয়া জেলায় জেলায় যাচ্ছেন জনগণকে সংগঠিত করার জন্য। আমি মনে করি, উপদেশ দেব না, আমি এত বড় রাজনীতিবিদ হইনি, কিন্তু আমি যদি হতাম, আমি আগামী 2টি বছর আমার দলকে সংগঠিত করার চেষ্টা করতাম 2019 সনে নির্বাচন করার জন্য। এই মাথা গরম প্রোগ্রাম দিয়ে আর যাই করা হোক, বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব না। কিছুটা অর্থনীতি ধ্বংস হতে পারে এবং মানুষের জীবন যেতে পারে, এর বাইরে কিছু করা সম্ভব না। প্রফেসর মামুন আহমেদ, উনি ওনার শুরুতে বিএনপির সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন, সমালোচনা করেছেন। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আপনার কাছে কি মনে হয়, দেশের অন্যতম প্রধান একটি শক্তিশালী রাজনৈতিক দল, তার অনেকেই এখন প্রায় সকলেই যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন সবাই বলছেন যে দলটি আসলে একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে এবং তার আসলে সাংগঠনিক কোনো তৎপরতা সেই অর্থে নেই, সমন্বয়টাও নেই। এবং বিএনপির এই অবস্থার মধ্যে যে রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে বিগত কয়েকটি বছর বাংলাদেশ পার করছে, বিশেষ করে 5ই জানুয়ারির পরে বা এই নির্বাচনকে, তার আগে এই নির্বাচনকে কেন্দ্র করে যে ইস্যুটি 15th অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার যে নামেই বলি কেন, সেই যে রাজনৈতিক সংকটের যে একটা মূল ইস্যু, সেই ইস্যুটি আসলে থাকছে কিনা রাজনীতির মাঠে ইস্যু হিসেবে? আপনি যেটা বলছেন যে রাজনৈতিক আন্দোলন যেটাকে কেন্দ্র যে প্রধান রাজনৈতিক দাবি নিয়ে, কারণ মানুষ তো এক ধরনের, একদিকে হচ্ছে যে তার মনের চাওয়া, প্রাণের চাওয়া, কেউ হয়তো সরকারের অবস্থানটা পছন্দ করছেন, কেউ অপোজিশনের অবস্থানটা পছন্দ করছেন, কিন্তু সাধারণভাবে মানুষ তো একটা স্থিতিশীল শান্তি চায়। সেখানে সে ভোট দিতে পারলো কিনা তার চাইতে প্রধান হচ্ছে সে কাজে যেতে পারলো কিনা। গণতন্ত্র আছে কি নেই সেটি পরের প্রশ্ন, সেকেন্ডারি কোশ্চেন। সে তার জীবিকাটা স্বাভাবিকভাবে উপার্জন করতে পারছে কিনা, এই ইস্যুগুলো প্রধান হয়ে আসছে মানুষের সামনে। সেই জায়গা থেকে সরকার বেশ খানিকটা সুবিধাজনক অবস্থানে আছে। বিএনপি সাংগঠনিক দুর্বলতা বা তার আন্দোলনের ইস্যুটি যৌক্তিক কি যৌক্তিক না সেটি নিয়ে হয়তো সরকারের দিক থেকে নানা রকমের প্রশ্ন আছে। সব মিলিয়ে যদি আপনি ধন্যবাদ আপনাকে। আসলে মূল বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের কামনেস তো এখন আছে, খুব স্বাভাবিক। রাজনীতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলুন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বলেন, এক ধরনের কামনেস তো আছে। এবং একই ধরনের কামনেস কিন্তু 5ই জানুয়ারি নির্বাচনের পর তখনও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। লম্বা সময়, এক বছরের কাছাকাছি সময়। সেই সময়টাতে আমরা এক ধরনের আমরা বলছি রাজনীতিতে এক ধরনের সুবাতাস বইছে, শান্ত একটা পরিবেশ, এ ধরনের একটা পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু একই সাথে সবসময় সবাই বলছিল যে পরিবেশটা আসলে সাময়িক। ঠিক একইভাবে বর্তমানে যেটি চলছে সেটিও আসলে একটা সাময়িক বিষয়। সাময়িক বিষয়ের কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে এই যে আমার রাজনৈতিক সংকটের মূল যে কারণটি, সেই কারণটি কিন্তু, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়নি। সমাধানটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিভিন্ন কৌশল, অপকৌশল অথবা শক্তি প্রয়োগ অথবা আপনার সমঝোতা, যা কিছুই হোক না কেন, কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একটা সাময়িক একটা স্টেডি অবস্থার মধ্যে আছে। এবং সেই স্টেডি অবস্থাটা যে কোনো সময় ব্রেকডাউন হয়ে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। যে আশঙ্কাটা 5ই জানুয়ারি নির্বাচনের পরে কাম সিচুয়েশনের মধ্যে মানুষের মধ্যে আশঙ্কাটা ছিল, সেটাও এখন এই অবস্থার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বিএনপির সাংগঠনিক তৎপরতা নিয়ে, সাংগঠনিক শক্তি নিয়ে, রাইট?
এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেরকম সাংগঠনিক শক্তি তার থাকবার কথা ছিল, সেই সাংগঠনিক শক্তি এই নির্বাচনে, স্পেশালি সিটি কর্পোরেশন নির্বাচনে, ঢাকা সিটির নির্বাচনের মধ্যে সেই সাংগঠনিক তৎপরতা যে অনেক দুর্বল, এই জিনিসটা কিন্তু প্রকাশিত হয়েছে। আন্দোলনও তো ফুটে উঠেছে, আমি বলছি সেটা এসছে। একই সাথে যে রাজনৈতিক দল, সরকার সমর্থিত যে রাজনৈতিক দল, তাদেরও যে সাংগঠনিক ভিত্তি অনেক বেশি দুর্বল, সেটাও কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে ফুটে উঠছে। কিভাবে সেটা হচ্ছে, যদি কোনো একটা রাজনৈতিক দল শুধুমাত্র তার যদি যথেষ্ট জনসমর্থন থাকে, তার যদি ভিত্তি যথেষ্ট দুর্বল থাকে, যথেষ্ট শক্তিশালী থাকে, তাহলে তাকে প্রশাসন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করতে হয় না। এই নির্বাচনের সময় অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, অনেক পোলিং সেন্টারে, এমনকি পত্রিকাতে ছবিও আসছে, সেটা হচ্ছে সরকারি দলের সমর্থকরা যেটা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসার কোনো কোনো ক্ষেত্রে সহায়তায় ভোট স্টাফিং করছে, এরকম ছবিও পত্রিকায় দেখা গেছে। সুতরাং এই পরিস্থিতি যে হইতো না, কখনো হওয়া প্রয়োজন ছিল না, যদি এই দলটি বা তারা যাদের সমর্থন দিয়েছে তারা যদি সাংগঠনিকভাবে প্রচণ্ডভাবে শক্তিশালী হতো, যদি তাদের জনসমর্থন যথেষ্ট শক্তিশালী থাকতো, তাহলে এই ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। কিন্তু বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য হচ্ছে, সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকটা দলই হচ্ছেই একটা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদেরকে তারপরও নির্বাচনে একটি দল জয়লাভ করে, আরেকটা দল পরাজিত হয়। এবং জয়লাভ পরাজিত হয় কিভাবে হয়, সেটা অনেকটা আমরা পত্রপত্রিকা দেখেছি, টেলিভিশনে সবকিছু দেখেছি, আসলে কি ঘটেছে। এখন বিএনপি আপনি ধরেন, অথবা বিএনপি সমর্থিত যেসব প্রার্থীরা ছিলেন, তারা, আপনি যেমনটা বলছিলেন যে আগের দিন তারা খুব একটা বেশি ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটের দিন তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের প্রিজাইডিং অফিসার ছিল না, এই প্রত্যেকটা সত্য। আমরা যদি এটাকে সত্য হিসেবে ধরেও নেই, তাহলেও আমরা কিন্তু বিএনপিকে সেটার জন্য দোষারোপ করবার কোনো সুযোগ নেই। কেন? আপনি লক্ষ্য করুন, যেখানে সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন প্রত্যেকে সমন্বিতভাবে একটা সরকার সমর্থিত প্রার্থীর প্রতি সহানুভূতিশীল, এরকম একটা বিষয় যখন অনেক আগে থেকে প্রচারিত ছিল, সেই সময় বিএনপি তার এই দুর্বল সাংগঠনিক শক্তি নিয়ে সেটাকে প্রতিরোধ করবে, এটা আমাদের কাছে প্রত্যাশা করবার কোনো সুযোগ নাই, প্রত্যাশা করবার প্রয়োজন নাই। আসলে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই, যে এরকম পরিস্থিতিতে যা ঘটেছে, এর অতিরিক্ত কোনো কিছু ঘটবার আর কোনো সুযোগ আসলে ছিল না। সত্যি কথা, এখন একটা শান্ত অবস্থা রয়েছে, এটা সত্য কথা। এবং আমরা মনে করব যে প্রত্যেকটি দল, শুধু আমার দল না বা বিএনপি বা অন্য কোনো দল না, প্রত্যেকেরই উচিত এই শান্ত অবস্থাকে ধরে রাখা। রাজনীতি মানুষের ভালোর জন্য। আমরা যতই তর্ক করি, যত কথাই বলি না কেন, রাজনীতি করা হয় মানুষের ভালোর জন্য। যদিও রাজনীতির পারসেপশন দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতি যদি বলেন, এটা কিন্তু মানুষের কল্যাণের জন্য। আমি একজন পেশাজীবী হয়ে, আমি একজন ডাক্তার হয়ে, আমি কয়জন মানুষের উপকার করতে পারবো? 2-1 হাজার, কয়েক হাজার। কিন্তু আমি যদি পলিসি মেকিং এ থাকি, আমি যদি ভালো রাজনীতি করতে চাই, আমি কিন্তু সারা দেশের পরিবর্তন করে দিতে পারি। আমি কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, সেখানে নিজের নৈতিক ভিতটাকে আরো শক্তিশালী করবার জন্য, নিজের মানসিক শক্তিটাকে আরো বাড়িয়ে তুলবার জন্য, একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে যদি নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় থাকেন, সেটি সমীচীন নয়। কেননা আমি সেখানে আসছিলাম, 2008 নির্বাচন কিংবা এই সিটি কর্পোরেশনের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলো বিএনপির বাইরে অন্যরা যারা পর্যবেক্ষণ করেছেন, বা কিছু কিছু গণমাধ্যম, আপনি হয়তো বলবেন, ওনারা হয়তো বলবেন সংখ্যাগরিষ্ঠ গণমাধ্যম বা আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, তাতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি, সেই দাবির যৌক্তিকতা প্রমাণিত হয়। তাতে অসুবিধা কি? মানে নির্দলীয় সরকার আপনাদের অসুবিধা? আমরা কি এখন কথা বলি ওই বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র একটা ছিল, আমরা কি সেটা নিয়ে কথা বলি? আর কথা বলি না। কিন্তু সেটা কিন্তু ওই পাকিস্তান আমলে এক সময় ইয়াহিয়া খান, আইয়ুব খানেরা চালু করেছিলেন। আমরা কিন্তু সেটা নিয়ে আর কথা বলি না। আমরা এখন ওই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, তারা কারা? অনির্বাচিত ব্যক্তি 3 মাসের জন্য ক্ষমতায় এসে 2 বছর মানুষকে শাসন করবে, অন্যায় অবিচার করবে, কোটি কোটি টাকা তৈরি করবে, দুর্নীতিতে জড়াবে, রাজনীতিবিদদের শাস্তি দিবে। রাজনীতিবিদ কারা? আমি আপনার সবাই রাজনীতির সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, সবাই অসৎ, সবাই খারাপ। খুঁজে বের করুন আমাদের সম্বন্ধে, আমরা রাজনীতির সাথে জড়িত, খুঁজে বের করুন। চ্যালেঞ্জ করে গেলাম এই সবার সামনে, আমাদের সামনে খারাপ কিছু খুঁজে বের করুন, আমরা খারাপ কাজটি করছি। দলের কথা না, আমি ব্যক্তিগত কথা বলছি, দলের কথা তো আসবোই। বের করেন আপনারা, খুঁজে বের করেন, চ্যালেঞ্জ দিয়ে গেলাম।
সেটা করতে পারছে না, ঢালাও ভাবে রাজনীতিবিদ খারাপ। কোথা থেকে কাকে উঠিয়ে এনে উপদেষ্টা বানাবেন, সেই উপদেষ্টা এসে আপনাদেরকে জেলে দিয়ে দিবে। আর উপদেষ্টাদের মধ্যে আবার কারো কারো ইচ্ছা হবে দেশের প্রেসিডেন্ট হবো, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আবার নতুন দল গড়ার সুযোগ করে দিবেন। তারা কি নিরপেক্ষ? তারা কি নিরপেক্ষ থাকতে পেরেছে কোনোদিন? 2001 সালের নির্বাচনে আসার পরই কতজন সেক্রেটারি চেঞ্জ হলো আমার চেয়ে আপনি ভালো জানেন, কতজন আর্মি অফিসার চেঞ্জ হয়েছে আপনি আমার চেয়ে ভালো জানেন। কেন? তোমাদের দায়িত্ব দিয়েছি নির্বাচন করার, আর তোমরা এসে দেশের রাজা হয়ে গেছো। আমাদের প্রজা মনে করেছে এত সোজা আর দেশে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। সংসদে পাশ হয়েছে, হাইকোর্টের রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে। ওই নিয়ে আলোচনা করা আর মৌলিক গণতন্ত্র নিয়ে আলোচনা করা এক। আমি আমার সময় ওইদিকে দিব না, কারণ ওটা হওয়ার সম্ভাবনা বাংলাদেশে আর কোনোদিন নাই। দেশের সাময়িকভাবে নাকি শান্ত অবস্থা বিরাজ করছে, কিন্তু আমি মনে করি এটাই পার্মানেন্ট হওয়া উচিত। আমরা যদি কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে চাই, সেই রাজনৈতিক কর্মসূচির সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। হরতাল দিলে হরতালের আগের দিন আপনারা মিছিল করুন, মিটিং করুন, লোকজনকে জমায়েত করুন, বলুন কালকে জনস্বার্থে হরতাল। সেটি তো করতে দিচ্ছেন না আপনারা, অভিযোগ। কে বলেছে করতে না? বাংলাদেশে সমাবেশ করতে দেননি 5ই জানুয়ারি। 14টি বেগম খালেদা জিয়া গত বছর 14টির পারমিশন চেয়েছে, 11টি জনসভা করেছে, রোড শো করেছে, আমরা বাধা দেইনি। কোথাও যদি বিন লাদেন কায়দায় যদি কোনো নির্দেশ আসে, গোয়েন্দা সংস্থা যদি সেটা ধরে ফেলে, যদি এসআই কিংবা অন্য কারো বোমা পাওয়া যায়, তাহলে সেটা তাদের সাথেই করতে দেওয়া উচিত না, জনগণের সাথে করতে দেওয়া উচিত না। আমরা আর যাই করি হেফাজতের মতো ওই ধর্মের নাম করে যারা কোরআন শরীফ পুড়িয়েছে, বাইতুল মোকাররমে আগুন দিয়েছে, তাদেরকে মিটিং করতে দিয়ে বাংলাদেশ ব্যাংক লুট করতে দিতে পারি না। ওই ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান যেখানে আছে সেটা ধ্বংস করতে দিতে পারি না। জনগণের দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের অবশ্যই আছে, যে যখনই সরকার থাকুক না কেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব আছে। কেউ কেউ বলতে পারেন আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি চাইলে ঢাকা শহরে না বসে থেকে গ্রামে যান। আওয়ামী লীগের শিকড় মাটির মধ্যে পোতা আছে, মানুষের অন্তরে আছে, তাদেরকে কখনোই সরানো যাবে না। সুতরাং সাংগঠনিক শক্তির কথা বলেন, তাহলে তো 111-এর পরে এই পরিবর্তন আওয়ামী লীগের ধাক্কা সহ্য করতে না পেরে তো 111-কে চলে যেতে হয়েছে, অন্য কেউ কিন্তু পারে নাই। সুতরাং কাউকে আমার নেত্রীকে বিদেশ থেকে আসতে বাধাও দেওয়া হয়েছিল, কেউ পারে নাই ঠেকায় রাখতে। জনপ্রিয়তা প্রমাণ করতে হয়। যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে নির্বাচন করতে হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। যখন আমরা জানি যে নির্বাচনের 15 দিন আগে, 1 মাস আগেই আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার এলাকায় একটা ছেলে গণেশ, পানের ব্যবসায়ী, আমার একটু বাসা থেকে আধা মাইলের দূরত্বে থাকে, সিএনজিতে করে ব্যবসার উদ্দেশ্যে সে কড্ডের মোড়ের দিকে যাচ্ছিল। রাতের অন্ধকারে তাকে পেট্রোল বোমা দিয়ে মেরে ফেলা হলো। 3 জনকে আলহাজ থেকে শুরু করে সবাইকে ঢাকা মেডিকেল কলেজে সিসিউতে রেখা হলো। তারা এখন পঙ্গু, তারা এখন কর্ম করে খেতে পারবে না। তার পরিবারের কি হবে? আমার সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কেন করা হয়? রাজনীতির জন্য। আপনার কাছে আমরা একেবারে শেষ, রাজনীতির জন্য এগুলো দরকার নেই। আমি রাজনীতি কথা বলছি। প্রফেসর মামুন আহমেদ কনক্লুড করবেন, 2 মিনিট সময় আপনার কাছে। আমি শুধু আপনার একটা বক্তব্য দিয়ে আমি কনক্লুড করি। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যখন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে কেউ যখন নির্বাচিত হয়, তখন তার মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি হয়, তার নৈতিক ভিত্তি থাকে অত্যন্ত শক্ত। কনফিডেন্ট, নৈতিকভাবে উজ্জীবিত যে কোনো একজন জনপ্রতিনিধি তখন সাধারণ মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে উজ্জীবিত থাকেন সব সময়। এটাই, এবং এই ধরনের রাজনীতিবিদরাই হচ্ছে সকলের শ্রদ্ধার পাত্র। আমরা সে ধরনের রাজনীতিবিদদেরকে দেখতে চাই। আমরা এমন রাজনীতিবিদ দেখতে চাই না যারা নিজেরাই নিজেদেরকে নির্বাচিত করবে অথবা মনোনীত করবে এবং জনগণের উপর জগদ্দল পাথরের উপর চাপিয়ে বসবে। এমন ধরনের রাজনীতিবিদ যারা খুব স্বাভাবিকভাবে, এমন ধরনের রাজনীতিবিদরা হয়তো ক্ষমতা তারা এনজয় করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তবে মানুষের কখনো রেসপেক্ট কখনো তারা কমান্ড করেন না। এটাই হচ্ছে বাস্তবতা, যে কথাটা বোধহয় মিল্লাত সাহেব বলার চেষ্টা করছিলেন। যেসব রাজনীতিবিদ যারা যথাযথ নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়, নৈতিকভাবে উজ্জীবিত হবে, কনফিডেন্ট হবে, এইসব কনফিডেন্ট লোকগুলো এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা বর্জন করব সেই সব রাজনীতিবিদদেরকে যারা অনৈতিকভাবে নিজেদেরকে নির্বাচিত দাবি করে মানুষের উপর জগদ্দল পাথরের উপর মতো বসে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত, এবং সত্যি কথা উনি যে কথাগুলো শেষে বলেছেন একদম একমত, যে কোনো মানুষ রাজনীতি করবে, এই কথাগুলো বলার চেষ্টা করছিলাম। উনি সুন্দর করে আমার চেয়ে ভালো বলেছেন। সাথে সাথে উনি আবার একটা কথা বলেছেন যে যারা নির্বাচনে অন্য কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন করে। আমি একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছি সিরাজগঞ্জে, এই আগামী 15 তারিখ থেকে দুপুরে সন্ধ্যা শিয়াং স্টেডিয়ামে হবে। 14টি দল আসার কথা।
এখন যদি একটি দল না আসে আমার কি করার আছে? আমি কি যে দলটি অংশগ্রহণ করবে তাকে কি বলবো তোমার অপোনেন্ট আসলে তুমিও বাদ? এটা কি করা আমার পক্ষে সম্ভব না। সুতরাং আমি মনে করি যে শান্ত অবস্থা যেভাবে বিরাজ করছে এখন, প্রত্যেকটি দল সংগঠিতভাবে হয়ে পরবর্তী নির্বাচনটি যেন অংশগ্রহণমূলক হয়, এবং অংশগ্রহণের দায়িত্ব শুধু সরকারের না, প্রত্যেকটি দলের তারা যেন তাদের সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করেন, এটুকুই আমি সেই সব দলের কাছ থেকে আশা করব। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ হচ্ছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ প্রফেসর মামুন আহমেদ এবং প্রফেসর হাবিবুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বা রাজনীতি নিয়ে কথা হচ্ছিল এবং আপাতত দেশে যে পরিস্থিতি সেটি শান্ত এবং সকলের জন্যই একটা স্বস্তিদায়ক। নানা ধরনের সাফল্য সরকারের আছে, সেটি দুজনই একমত পোষণ করেছেন। তার মধ্যে সর্বশেষ যে সাফল্য সেটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে স্থল সীমান্ত চুক্তি সেটি হতে যাচ্ছে, যেটি আইনি বাধা ছিল, সাংবিধানিক বাধা ভারতের দিক থেকে ছিল, সেটি ভারত অতিক্রম করতে পেরেছে কয়েক দশক পরে, এবং সেটি নিশ্চয়ই একটি কূটনৈতিক সাফল্য বর্তমান সরকারের জন্য, এবং ভারত সরকারও সেখানে সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে প্রশ্ন হচ্ছে, দেশে অনেক রকমের উন্নয়নের কার্যক্রম হচ্ছে, তার জন্য সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু বা শরীরের প্রশান্তি এক রকমের, মনের প্রশান্তি আরেক রকমের, এবং দুটো সমন্বয় যতক্ষণ না হয় ততক্ষণ কোনো মানুষই বোধহয় খুব একটা স্বস্তিকর অবস্থার মধ্যে থাকে না। এবং এই জায়গাটাতে আসলে এক ধরনের দুর্বলতা বা এক এক ধরনের ব্যাখ্যা হয়তো সরকারের দিক থেকে আছে, তাদের কাছে হয়তো তাদেরটাই যৌক্তিক মনে হয়, বিরোধী পক্ষের আরেক রকমের ব্যাখ্যা আছে। যে রাজনৈতিক সংকটের কারণে বা রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে এই উত্তাপ নিরুত্তাপের মধ্য দিয়ে বাংলাদেশে এগুচ্ছে, কখনো শান্তি কখনো অশান্তি, সেই সংকট নিরসিত হয়নি, এটি কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত। এবং সেটি যতক্ষণ পর্যন্ত নিরসন করা না যাবে রাজনৈতিকভাবে, অবশ্যই নাশকতা সহিংসতার মধ্য দিয়ে বা দমন পীড়নের মধ্য দিয়ে নয়, ততক্ষণ পর্যন্ত এই সংকট কিন্তু মাঝে মধ্যে চারা দিয়ে উঠবে এবং সেটি সমাধানের জন্য নানান পথ খুঁজে বেড়াবে। এবং এখানে একথাও সত্য, যেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তার একটি বিরোধী পক্ষ আছে, এবং শক্তিশালী বিরোধী পক্ষ কিন্তু গণতন্ত্রের জন্য ইতিবাচক। এবং শক্তিশালী হোক আর দুর্বল হোক, একথা মানতেই হবে যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল কিন্তু বেশ ভালো একটা পার্সেন্টেজ, প্রায় কাছাকাছি সমান না হলেও কাছাকাছি ভাগের সমর্থন কিন্তু জনসমর্থন বা ভোটের সমর্থন তাদের রয়েছে। কাজে এই শক্তি যত দুর্বলই হোক না কেন, এই শক্তি যে অপর পক্ষের দিকে ঝুঁকে পড়বে সেরকম কোনো সম্ভাবনা নেই। কাজে তাদের জন্য একটা সুস্থ স্বাভাবিক রাজনীতির স্পেস কিন্তু দুপক্ষের জন্যই দরকার, এবং সেটি অপর পক্ষকে নিশ্চিত করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে জায়গায় একটি ব্যত্যয় আছে, বর্তমান সরকারের ক্ষেত্রেও আছে। সরকার তার কাজটি যথাযথভাবে করছে না। এখন যারা বিরোধী পক্ষে আছে, যারা প্রতিদিন এ বিষয় নিয়ে নানা অভিযোগ তুলছেন, তারাও যখন ক্ষমতায় ছিলেন একই কাজ কিন্তু তারাও করেছিলেন, সেটি ভুলে গেলে চলবে না। কাজে এই দুপক্ষের মধ্যে বোধোদয় হতে হবে এবং সমঝোতার একটা জায়গায় আসতে হবে। নিশ্চয়ই কেউ কারো আদর্শিক অবস্থান বিসর্জন দিয়ে নয়, কিন্তু দেশটাকে সুস্থভাবে চালাবার জন্য, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবার জন্য সেই কাজটি করা খুবই জরুরি। এবং এরকম একটা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের মধ্যে সেটি করা আরও বাঞ্ছনীয়, এবং এটি একটি উপযুক্ত সময়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।